প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাইনুল আলম। কেমন আছেন? ধন্যবাদ, শুভ সকাল। শুভ সকাল আপনাকেও। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের, নিউ ইয়র্কে ইউনুস বাইডেন বৈঠক। প্রথম আলোর গোলটেবিল বৈঠক, রাজনীতি ঠিক না হলে ব্যাংক সংস্কার টেকসই হবে না, 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত, রয়টার্সকে সেনা প্রধান। দৈনিক সমকাল, ডক্টর ইউনুসের সরকারকে পূর্ণ সমর্থন বাইডেনের, পুলিশ বাহিনী সংস্কারে 3 বিষয়ে প্রাধান্য। দৈনিক যুগান্তর, বার্তা পরিষ্কার হবে, উন্মোচিত হবে সম্ভাবনার দ্বার, জাতিসংঘের 79তম অধিবেশনে বাংলাদেশ, সংস্কার সম্পন্ন করে 1.5 বছরের মধ্যে নির্বাচন, রয়টার্সকে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, পাশে থাকবে যুক্তরাষ্ট্র। কালের কণ্ঠ, গোয়েন্দা নজরের নতুন ডিসিরা, 1.5 বছরের মধ্যে নির্বাচন, দেশজুড়ে আলোচনা, বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস, নিউ ইয়র্কে ডক্টর ইউনুস বাইডেন বৈঠক। দৈনিক ইত্তেফাক, 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বললেন সেনাপ্রধান, অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রতিদিন, ইউনুসকে সর্বাত্মক সমর্থন বাইডেনের, দ্বিপক্ষীয় সম্পর্কে জোর, নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। মানব জমিন, সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক তবে অঙ্ক জটিল, ডক্টর ইউনুসের প্রতি বাইডেনের পূর্ণ সমর্থন। আমাদের সময়, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাষ্ট্রের, ইউনুস বাইডেন বৈঠক, 18 মাসের মধ্যে নির্বাচনের সহায়তায় অঙ্গীকার, নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্যে ইতিবাচক প্রতিক্রিয়া। খবরের কাগজ, শত সংগঠনের হাজারো দাবি, যে কোনো প্রয়োজনে পাশে থাকব, ডক্টর ইউনুসকে বাইডেনের আশ্বাস। প্রতিদিনের বাংলাদেশ, অনন্য উচ্চতায় সম্পর্ক, নিউ ইয়র্কে ডক্টর ইউনুস ও জো বাইডেন বৈঠক, চকরিয়ায় ডাকাতের ছুরিতে সেনা কর্মকর্তা নিহত। দেশ রূপান্তর, নির্বিচার মামলায় অবিচারের শঙ্কা, 18 মাসের মধ্যে নির্বাচন করতে সরকারের পাশে আছি, আন্দোলনকারীর বিরুদ্ধেই মামলা। আজকের পত্রিকা, ইউনুসকে সমর্থন বাইডেনের, সংস্কার শেষে গণতন্ত্রে ফিরতে 1.5 বছর লাগবে। কালবেলা শিরোনাম, জিনের বাদশাহ আবু বকর অবৈধ সম্পদেও বাদশাহ, সেনাপ্রধান মনে করেন নির্বাচন 18 মাসের মধ্যে হওয়া উচিত, সাকিবকে 50 লাখ টাকা জরিমানা। দৈনিক ইনকালাব, নির্বাচনের আগাম বার্তা, জাভেদ পরিবারে ভেলকি, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল। দৈনিক জনকণ্ঠ, হাইকোর্টের রুল, ছাত্র আন্দোলনে নিহত কেন জাতীয় বীর ঘোষণা নয়, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাষ্ট্রের, 18 মাসের মধ্যে নির্বাচন করতে সমর্থন দেব, রয়টার্সকে ওয়াকারুজ্জামান। এছাড়া ডেইলি স্টার এবং অন্যান্য পত্রপত্রিকার খবরগুলো আমরা আলোচনা করব। প্রথমেই আলোচনা করতে চাই যে পৃথিবীব্যাপী বাংলাদেশকে আবার উদ্ভাসিত করলেন আমাদের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারকে প্রতি সমর্থন বাইডেনের, এবং একই দিনে আরেকটি রিপোর্ট আছে, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা দিল্লি। মানে বিশ্বব্যাপী এখন বাংলাদেশ নিয়ে আলোচনা, এবং আমাদের বাংলাদেশের যত সংবাদপত্র, গণমাধ্যমের প্রধান শিরোনাম এবং বিশ্বব্যাপী আলোচনা। কালকে আমি অনেক রাত পর্যন্ত আমেরিকার যে নিউজ এজেন্সিগুলো, CNN, BBC, যুক্তরাজ্যের BBC দেখলাম, এবং হোয়াইট হাউসের বার্তাটা আমি পেলাম। একেবারে অকুণ্ঠ সমর্থন এবং পূর্ণ সমর্থন কাকে? ডক্টর ইউনুসকে। ডক্টর ইউনুস শুধু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা না, কিংবা আর যাই পরিচয়, উনি হচ্ছে, আমি দেখেছি কালকে সারা দিন সারা রাত পর্যন্ত ওনার যে বিশিষ্ট ব্যক্তিদের সাথে বৈঠক, আলোচনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাইডেনের সাথে বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট নিউ ইয়র্কে জাতিসংঘের সেপ্টেম্বরের সাধারণ পরিষদে এসে কখনো দ্বিপক্ষিক বৈঠক করেন না কোনো সরকার প্রধানের সাথে, সম্ভবত ইউনুসের সাথেই প্রথম। এটা বিরল, ঐতিহাসিক,
এবং একটা বাইল্যাটারাল মিটিং আমেরিকান প্রেসিডেন্টের সাথে বহু সাধনার অংশ, বহু চেষ্টা করে পাওয়া যায় না, এবং চেষ্টা করেও পাওয়া যায়নি। দুই নেতার যে করমর্দনের দৃশ্য, আন্তরিকতা, সবকিছু মিলিয়ে পূর্ব সম্পর্ক, আন্তরিকতা, একের প্রতি আরেকের শ্রদ্ধা এবং অগাধ বিশ্বাস এবং কাজের। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী এবং তার অনেক কবিতা, অনেক যোগ্যতা, অনেক কৃতিত্বের ছাপ আছে। এটাকে এরা ভ্যালু করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র না, পৃথিবীর অন্যান্য দেশ। পৃথিবীর দেশ। এই জন্যই বলছি, আমি দেখেছি যে কালকে বিল ক্লিনটনের সাথে প্রফেসর ইউনূসের বৈঠক হয়েছে এবং দেখেছি তাদের উষ্ণতা, আন্তরিকতা, যেভাবে আলিঙ্গন করেছে। যাক, কিন্তু এই ঐতিহাসিক বৈঠক বিরল এবং আমি বলেছি যে বহু বছর করে পাওয়া যায় না, কিন্তু ইউনূস 1.5 মাসের মাথায় পেলেন। সুতরাং ব্যক্তি ইউনূস আমাদের জন্য একটা সম্পদ, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে তার সরকার। এবং এই কাজগুলো করছে কেন? সংস্কার, প্রাতিষ্ঠানিকতা, গণতন্ত্র দিবে, মানবাধিকার বজায় থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে, এটাই তো সুশাসন, আইনের শাসনের প্রতি অবিচল আস্থা এবং অগ্রাধিকার। এই বিষয়গুলো যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বিগত পতিত শেখ হাসিনাকে বলে আসছিলেন, তার সরকারকে বলে আসছিলেন, কর্ণপাত করেননি, যার পরিণতি আমরা বাংলাদেশ দেখেছে, বিশ্ববাসী দেখেছে। যাক, এই বৈঠকে আপনি বলতে পারেন কি এমন অর্জন হলো, কি পেল? একটা দুই দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস এবং জো বাইডেন 81 বছর বয়সী এবং তার বয়সের কারণে উনি নুজ্জ এবং প্রেসিডেন্ট পদ থেকে প্রার্থিতা ফিরিয়ে আনলেন। নভেম্বরে যে ভোট হবে যুক্তরাষ্ট্রের, বাট উনি চালিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূস এখনো সক্ষম, সৃষ্টিশীল, এখনো কর্মক্ষম, এখনো বাংলাদেশকে চালিয়ে যাচ্ছেন। এই একটা ভঙ্গুর, একটা বিভৎস পরিস্থিতি থেকে বাংলাদেশকে রাইট ট্র্যাকে কাজ করে বিদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যার বয়স 84। আপনি দেখেছেন নিজে জেএফকে বিমানবন্দরে নেমে নিজের ভ্রমণ ট্রলিটা নিজেই নিচ্ছেন। এটা আলোচনা হয়েছে সামাজিক মাধ্যমে। এবং আরেকটা যেটা হয় যে আমরা অন্যান্য সময় দেখি যে আমরা একটা বিমান নিজেদের বিমানে চার্টার্ড বিমান করে নিয়ে যাই, উনি একজন সাধারণ যাত্রীর মতো অন্য বিমানে সফরসঙ্গীদের নিয়ে গেছেন। কাতার এয়ারওয়েজ কিংবা সফরসঙ্গীর এমিরেটস এয়ারওয়েজে বাণিজ্যিক বিমানে গেছেন। তো এটা একটা রুচি এবং একটা সদিচ্ছার ব্যাপার। এবং যুক্তরাষ্ট্রে যাওয়া যে কোনোভাবে গেলেই তো হয়, একেবারে কি বলবো, আমার দেশি ভাষায় ফুটানি দেখিয়ে কিংবা অর্থ অপচয় করে, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার এবং একটা সিদ্ধান্তের ব্যাপার। ডক্টর ইউনূস সে কাজটা দেখিয়ে গেছেন। তার অনেকগুলো পদক্ষেপ, প্রায় প্রতিটি পদক্ষেপ বোধহয় যারা রাষ্ট্র পরিচালনায় রাজনীতিতে আছেন, ভবিষ্যতে সরকারে আসবেন কিংবা দায়িত্ব নেবেন বিভিন্ন বড় বড় অবস্থানে, তাদের জন্য বোধহয় শিক্ষণীয়, অবশ্যই শিক্ষণীয়। যাক, যে কথা বলছিলাম, আমাদের এই বর্তমান ক্রান্তিকালে যে দিশারি ডক্টর ইউনূসের সাথে এই বৈঠক বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি 30 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা বলতে পারি এবং দীর্ঘদিন আমি এই কূটনৈতিক কার্যক্রমগুলো ফলো করেছি, কাজ করেছি। তো এটা একটা বিরল এবং বাংলাদেশের এটা অগ্রগতিতে, বাংলাদেশ যে এখন ট্র্যাজেক্টরিতে আছে, বাংলাদেশ যে সন্ধিক্ষণে আছে, সেই সন্ধিক্ষণটাকে বাংলাদেশ একটা সংস্কার, পুনর্গঠন, দেশ গঠন, একটা রাইট ট্র্যাকে আনার কাজ করছে। অনেক ধন্যবাদ। এতে নিয়ে আসছেন, সমর্থন দিয়েছেন জো বাইডেন। আপনি আরো দেখবেন তার কথায় যে কানাডার প্রেসিডেন্ট, জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সহ অসংখ্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং সেই তালিকায় আরো আছে, আজকেও করবেন, আজকে উনি অনেকগুলো বৈঠক করবেন। এই তালিকা দীর্ঘ। জাতিসংঘ মহাসচিব তো উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ডক্টর ইউনূসকে। আচ্ছা, এরপর বলি যে উনি ওনার প্রোগ্রাম জানিয়েছেন, জাতিসংঘে ভাষণ দেবেন কালকে এবং এই ভাষণের মধ্যে উনি ওনার পুরো আনুষ্ঠানিক বক্তব্যে পুরো কার্যক্রম তুলে ধরবেন। যে নিউ ওয়ার্ল্ড অর্ডারে বাংলাদেশ কিভাবে যুক্ত হবে, বাংলাদেশ কিভাবে নিজেকে তৈরি করছে, উপযুক্ত করছে, সেটা আপনি আজকে অনেক খবর আমি বলি যে নির্বাচন আমাদের কবে হবে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্য আছে, চিন্তা আছে, পরিকল্পনা আছে। আজকে গতকাল রয়টার্সের বক্তব্য আপনি কিছুক্ষণ আগে পড়ে শোনালেন, জেনারেল ওয়াকারুজ্জামান, উনি বলেছেন 18 মাস, 1.5 বছরের মধ্যে
বোধ করি 25 সালের ডিসেম্বর 26 জানুয়ারি ফেব্রুয়ারিতেই এটা হয়ে যাবে। এবং এর মধ্যে যদি আমরা সংস্কার কাজগুলো করি, এখন কেমন সংস্কার, টেকসই সংস্কার কিনা নাকি কি হয় সেটা সময় বলে দেবে। আমি আশাবাদী সংস্কার মানে সংস্কার, পরিবর্তন, একটা বিধির মধ্যে আনা এবং যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন করা, এটাই তো সংস্কার। সময়ের সাথে নিজেকে তৈরি করে নেওয়া। সেনাপ্রধানের এই বক্তব্য একটা বার্তা, এবং এটা স্বস্তিকর বার্তা আমি মনে করি। কারণ সেনাবাহিনী এবং সেনাপ্রধান 5 আগস্ট সময়কালে, ক্রান্তিকালে যে ভূমিকা রেখেছেন, আমি মনে করি ত্রাতার ভূমিকায় উনি এসেছেন। না, একসাথে আবার আরেকটি বক্তব্য নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে বদিউল আলম মজুমদার আবার বলেছেন যে আমি মনে করি সংস্কার দীর্ঘায়িত হবে। যদি সংস্কার দীর্ঘায়িত হয় তাহলে কি 18 মাসের মধ্যে? হ্যাঁ, এটা সংস্কার দীর্ঘায়িত হলে সংস্কার চলমান প্রক্রিয়া, সরকার যাবে, সরকার আসবে, কর্তৃপক্ষ পরিবর্তন হবে এবং সংস্কার চলবে। অন্তর্বর্তী সরকার মনে করেন 18 মাসের মধ্যে একটা পর্যায়ে নিয়ে গেল সংস্কারের কাজ। কিছু কিছু সংস্কার 6-7টা সেক্টরের সংস্কার হবে, নির্বাচনের পরে যারা আসবেন তারা নির্বাচিত সরকার এসে এগুলো ক্যারি ফরওয়ার্ড করবে। এটাই তো ম্যান্ডেট, এটাই তো প্রত্যাশা। জনপ্রত্যাশার বাইরে যাওয়ার তো কোনো দলের সুযোগ নেই এবং যাবে বলে মনে হয় না। সুতরাং সংস্কারটা কেমন হবে সেটা দেখার বিষয়। এবং সেনাপ্রধান নির্বাচনে যে ইঙ্গিত দিলেন, পাশাপাশি আপনি নিশ্চয়ই আলোচনায় আনবেন, আমি নিজেই বলে ফেলি যে আর্থিক খাত, ব্যাংক খাত, রাজনীতি ঠিক না হলে ব্যাংক সংস্কার টেকসই হবে না। আমি যদি আপনাকে জাস্ট আলোচনার জন্য ইন্ট্রোটা আপনাকে একটু পড়ে শোনাই। অর্থনীতি খারাপ হয়ে পড়লে সরকারের পতন হয়, বাংলাদেশেও তাই হয়েছে। অর্থনৈতিক নিষ্পেষণ, দুর্নীতি ও ভোটাধিকার হরণের কারণে সরকারের পতন হয়েছে। রাজনৈতিক কারণে কিছু ভালো ব্যাংক দুর্বল হয়েছে। এক পরিবারের কাছে 8-9টি ব্যাংক খুলে দেওয়া হয়েছে। 4-5টি পরিবার ব্যাংক থেকে 2 লাখ কোটি টাকা নিয়ে গেছে। এই ধরনের অবস্থায় রাজনীতি ঠিক না হলে ব্যাংক সংস্কার টেকসই হবে না। খুব বাস্তব, চমৎকার কথা বলেছেন এবং খোলা মনে কথা বলেছেন অধ্যাপক ডক্টর আহসান মনসুর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। প্রথম আলোর একটি গোলটেবিল বৈঠকে উনি ব্যাংক সংস্কার, আর্থিক খাত সংস্কার প্রসঙ্গে বলেছে সংস্কার হবে, কিন্তু রাজনীতি জড়িত। রাজনীতি সঠিক পথে পরিচালিত না হলে, এটা উনি বোঝাতে চেয়েছেন, রাজনৈতিক হস্তক্ষেপ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে টাকা ভাগ বাটোয়ারা, অসৎ উদ্দেশ্যে ভাগ বাটোয়ারা করার জন্য একটা ব্যক্তিকে 8-9টা ব্যাংক দিয়ে দিল, একটা পরিবারকে, এবং ওই ব্যক্তি কিংবা ওই পরিবার ব্যাংকের 90% মূলধন তুলে নিয়ে পাচার করে দিল। কোথায় নিয়েছে ঠিক নেই। এবং জনশ্রুতি আছে ওই যে সর্বোচ্চ রাজনৈতিক পরিবার যারা, তারা এটা নিয়েছে, প্রমাণ আসছে কিংবা এগুলো অনুসন্ধানের ব্যাপার। 90,000 টাকা ইসলামী ব্যাংক, 90,000 কোটি টাকা নিয়ে গেছে। 60,000 কোটি টাকা আরো 3টি ব্যাংক থেকে নিয়ে গেছে। সব মিলে 2 লক্ষ কোটি টাকা 6টি ব্যাংক থেকে নিয়ে গেছে। আরো আছে, আরো 1 থেকে 1.5 লক্ষ কোটি টাকা লোন নিয়ে ফেরত নেয়নি। বাহ, কোথায় গেল এই টাকা? যদি এই বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে থাকতো তাহলে বিভিন্ন কাজে লাগতো। এটা চলে গেছে পাচার হয়ে। এবং যেখানে পাচার হয়েছে, এবং ওই পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে সময় সাপেক্ষ, কঠিন আন্তর্জাতিক আইন মেনে। তো গভর্নর সাহেব ঠিক কথা বলেছেন, ব্যাংক চলবে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকের বোর্ড দ্বারা ব্যাংকগুলো পরিচালিত হবে, নীতি এবং মনিটরিং করবে বাংলাদেশ ব্যাংক। আপনি এখানে প্রধানমন্ত্রীর এখানে হস্তক্ষেপ করা দরকার কি? প্রধানমন্ত্রী কেন বলে দেবেন কোন সংস্থার দ্বারা যে ওকে এত এই ব্যাংকটার চেয়ারম্যান বানাও, ওকে এই বোর্ড ভেঙে দাও, ওদেরকে ভিতরে আনো, ওদেরকে বের করো? আমাদের যে সিস্টেম, তাদের দেশ চালান তিনি, তাহলে তিনি তো বলবেন। তিনি তো দেশ চালান নাই, এটা লুটপাটের রাস্তা খুলে দিয়েছেন এবং লুটপাটের ভাগীদার হয়েছেন। ব্যাপারটা হচ্ছে এটা। সুতরাং সংস্কার করে লাভ কি? সংস্কারের কার্যক্রম আপনার খাতায় আছে, বইয়ে আছে, আইনে আছে, কিন্তু টাকা বের করে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা উনি এটাই ইঙ্গিত করেছেন। যেই ক্ষমতায় আসুক, যেই ক্ষমতায় থাকুক, এই যে রাজনৈতিক হস্তক্ষেপের কথা উনি বলেছেন, তাহলে সংস্কার টিকবে না। এই লোক দেখানোর সংস্কার নাই তো শেষ। উনি বলেছেন ভোটাধিকার হরণ, আর্থিক খাত দুর্নীতি, ব্যাংক লুটপাটের কারণে সরকারের পতন হয়েছে। উনি বলেছেন, কেন বলেছেন? আমি মনে করি তাই। আরো আছে, এটা হচ্ছে অতিমাত্রায় দলীয়করণ, রাজনীতিকরণ, অপশাসন, দুঃশাসনের কারণে হয়েছে। সুতরাং আমাদের সামনে জলযন্ত্র পরিণতিগুলো উদাহরণ হিসাবে থাকবে, অবশ্যই থাকবে। পোশাক শিল্পে মনে হয় একটু স্থিরতা দূর হয়ে গেল নাকি? পোশাকের স্বাভাবিকতায়, এবং মূলত সমস্যা তো ছিল মজুরি পাওয়া, প্রাপ্য ন্যায্য পাওনা
ন্যূনতম পাওনা, সেটা কতিপয় পোশাক শিল্প মালিক দিত না, তাদেরও যুক্তি আছে আর্থিক সংকটের কারণে। এখন একটা ব্যবস্থা হয়েছে, সেটা দিবে এবং উৎপাদনে ফিরে যাবে, বিক্ষোভ করা যাবে না। শ্রমিকরা মেনে নিয়েছে, হয়তো 1-2 দিনের মধ্যে এটা আরো স্বাভাবিক হয়ে আসবে। কারণ এই তৈরি পোশাক গার্মেন্টস খাত আমাদের অর্থনীতির মেরুদণ্ড, জনশক্তির পরেই এটার অবস্থান। এবং এখান থেকে যদি অর্ডারগুলো বিদেশি ক্রেতারা বিকল্প দেশে যায়, কারণ বাংলাদেশ অর্ডার দিতে পারছে না এবং মাল সাপ্লাই রপ্তানি করতে পারছে না, তাহলে চলে যাবে শ্রীলঙ্কা, ভারত, চীন কিংবা ভিয়েতনামে চলে যাবে। সুতরাং এই চিন্তা সবারই, এর প্রভাব সবারই, শিল্প মালিকের, শ্রমিকের, সরকারের, ব্যাংকের, অর্থনীতির, রপ্তানি বাণিজ্য সবকিছুতেই পড়ে। সুতরাং এটা একটা পদক্ষেপ নিতে হবে। তবে অনুসন্ধান কিংবা তদন্তটা ফেলে রাখা উচিত না, কারা এতে ইন্ধন জুগিয়েছে। দেশের মানুষ, রাজনীতিবিদ, ষড়যন্ত্রের কথা আমরা বললাম, হ্যাঁ, রাজনীতিবিদ নাকি বাইরের কেউ, কারো হাত আছে কিনা এটা বোধহয় ভেবে দেখা দরকার এবং তদন্ত করে বের করা দরকার। আচ্ছা মাইনুল, আপনার একটা প্রসঙ্গ তুলতে চাই, যেটা হয় যে আমরা অনেক সময় খুব স্পর্শকাতর কিছু বিষয়ের মধ্যে পড়ে যাই। সাকিব আল হাসান আমাদের দেশের ক্রিকেটের অহংকার এবং তার জন্য আমাদের একটা গর্বের শেষ নেই। ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাকিব আল হাসানের যথেষ্ট পরিমাণ ভূমিকা আছে। কিন্তু আমি যাকে রেসপেক্ট করব, যাকে আমি আইডল ভাববো, তার ক্ষেত্রে যদি আমি দুর্নীতির আকণ্ঠ নিমজ্জিত অবস্থা দেখি, তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? এই যে 50 লাখ টাকা জরিমানা শেয়ার কারসাজি, আমার এই খেলোয়াড় কিন্তু খেলছেন, এখন ক্রিকেট খেলছেন, দলে আছেন, ঠিক সেই সময়ে যে এই ধরনের নেতিবাচক খবরগুলো যখন আসে, তখন আমার রেসপেক্টের জায়গাটা কোথায় থাকে? মানে আমি একটা বোকার মতো প্রশ্ন করলাম বোধহয়। না, এটা কিন্তু মানুষের মনের কথা এবং এই দ্বিধা সবার মধ্যেই আছে, আমার মধ্যে আরো বেশি আছে। আমি খেলোয়াড় সাকিবকে খেলোয়াড় হিসেবে দেখতে চাই এবং খেলার মাঠে সাকিব আর শেয়ার ব্যবসায়ী, শেয়ার কারসাজির নায়ক কিংবা অন্যান্য ফরিয়া ব্যবসার নায়ক, দালালি কিংবা ব্রোকার হিসেবে এই 15 বছরে যে কাজগুলো করেছে, বিদ্যুৎ কেন্দ্র কিংবা বিজ্ঞাপন কিংবা বড় বড় প্রকল্পের ব্রোকার ছিল, কুমিরের খামার পর্যন্ত, হ্যাঁ, কুমিরের খামার থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান দখল কিংবা শেয়ার নেওয়া, এবং এটা হলো পুঁজিবাজারে তার যে হস্তক্ষেপ, তার যে কারসাজি, এবং এখন নিরপেক্ষ তদন্তে 50 লাখ টাকা জরিমানা করছে। তাহলে ক্রাইমটা কত কোটি টাকার, কত 100 কোটি টাকার করেছে। এবং এটা বোধহয় আমি ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই, কিংবা আমি এড়িয়ে যাওয়ারও সুযোগ নাই। আমার তারকা, আমার সম্পদ, কিন্তু এই সম্পদ তো আমার বোঝা হিসাবে কাজ করছে। আমি এক কথাই, আইনের পথে চলবে। সাকিব আল হাসানের জন্য কি আপনি নতুন আইন করবেন, ভিন্ন আইন প্রয়োগ করবেন? না, ওই যে ব্যাপারটা দাঁড়ায় যে আমার কিছু কিছু বিষয়ে এখন সামনে যদি টেস্ট খেলায় সাকিবের শিডিউল থাকে, আর তখন যদি তাকে মামলা আদালতে হাজিরা দিতে হয় তার এই চুরি কিংবা অনিয়ম কিংবা কারসাজির জন্য, দুর্নীতির জন্য, তাহলে বোধহয় আইনের পথে যাওয়া দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবার কথা হবে। খুদা হাফেজ।